যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলের পরিকল্পিত হামলা, শিশুসহ শতাধিক প্রাণহানি, অনেকে আহত। অপরাধ দমন অভিযান ঘিরে রণক্ষেত্র ব্রাজিলের রিও ডি জেনেরো। একদিনে নিহত 64, অধিকাংশই গ্যাং সদস্য বলছে আইনশৃঙ্খলা বাহিনী। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে উৎখাতের পরিকল্পনা করেছিল মার্কিন গোয়েন্দারা। অপহরণ করতে বিপুল অর্থের প্রলোভন দেখানো হয়, এপির বিশেষ প্রতিবেদন। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে আবারও আগ্রাসন চালালো ইসরায়েল। মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে কয়েক দফা হামলার শিকার হয়েছে উপত্যকা। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 104 জনে, যার মধ্যে 46 জনই শিশু। আহত 250-র বেশি। তেল আবিব শর্ত ভঙ্গ করায় জিম্মিদের মরদেহ হস্তান্তর স্থগিত থাকবে বলে জানিয়েছে হামাস। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, শঙ্কা। যদিও মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের দাবি, এখনও বাতিল হয়নি চুক্তি। ধ্বংসস্তূপের মাঝে আবার ধ্বংসযজ্ঞ, থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। গাজায় অবশিষ্ট 13 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তরে গড়িমসি করছে হামাস, এমন দাবি তেল আবিবের। একই সাথে রাফায় এক ইসরায়েলি সেনার উপর হামলা চালানো হয়েছে এমন অভিযোগ তুলে মঙ্গলবার উপত্যকায় জোরদার হামলার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও ওই ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে হামাস, যদিও তাতে কান দেয়নি তেল আবিব। গাজা সিটি সহ অন্তত 3টি স্থানে ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েলি সেনারা। আমরা নেতানিয়াহুর হুমকির খবর পড়ছিলাম, এমন সময় আমাদের বাড়িতেই হামলা, ছাদ ধসে পড়ল। প্রতিবেশীরা এসে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করলো আমাদের, আমি, আমার স্ত্রী, ছেলে মেয়ে এবং আমার শ্বশুরকে। তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্তভঙ্গের পাল্টা অভিযোগ তুলে মৃত ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ হস্তান্তর স্থগিতের ঘোষণা দিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে তৈরি হয়েছে শঙ্কা আর অনিশ্চয়তা। যদিও মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের দাবি, এখনও বাতিল হয়নি যুদ্ধবিরতি চুক্তি। গত 10 অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও নানা অজুহাতে নিয়মিতই গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকায় শর্ত ভঙ্গ করে চালানো হামলায় এ পর্যন্ত প্রাণহানির শিকার 94 ফিলিস্তিনি। ডরথি দাস্টিন, যমুনা নিউজ। গাজায় আরও 2 জিম্মির মরদেহ উদ্ধার করেছে হামাস। মঙ্গলবার রাতে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড মরদেহগুলো উদ্ধার করে। তবে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে তা হস্তান্তর স্থগিত রাখা হয়েছে। মৃত জিম্মিদের পরিচয় জানলেও এখনও প্রকাশ করেনি তারা। এর আগে দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গে হামাস এক জিম্মির মরদেহ খুঁজে পায়। পরে রাতে উদ্ধারকৃত মরদেহটি ইসরায়েলের কাছে হস্তান্তর করার পরিকল্পনাও ছিল তাদের। কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল আবারও গাজায় হামলা চালায়। এর জেরে মরদেহ হস্তান্তর স্থগিত করে গোষ্ঠীটি। ব্রাজিলের রিও ডি জেনেরোতে অপরাধ দমন অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে 64 জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক মানুষ। মঙ্গলবারের ওই অভিযানকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় রিও ডি জেনেরো। কর্তৃপক্ষ জানায়, মাদক অপহরণ, হত্যা এবং নারী পাচারের মতো অপরাধের সাথে জড়িত এসব অপরাধীরা। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর ওপর ড্রোন দিয়েও হামলা করে গ্যাং সদস্যরা। ঠিক যেন সিনেমার কোনো অ্যাকশন দৃশ্য। অপরাধীদের অবস্থান লক্ষ্য করে চলছে নিরাপত্তা বাহিনীর মুহুর্মুহু গুলি।
মঙ্গলবার রিও ডি জেনিরোর বিমানবন্দর সংলগ্ন এলাকায় চালানো হয় বিশেষ অভিযান। এতে অংশ নেয় ২৫০০-এর বেশি সদস্য। অত্যাধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে চালানো হয় এই অভিযান, যার লক্ষ্য ছিল ব্রাজিলের বহুল আলোচিত রেড কমান্ড গ্যাং। অভিযান শুরুর পরপরই পাল্টা হামলা চালায় গ্যাং সদস্যরা। গুলির পাশাপাশি ড্রোন দিয়ে বোমা ছড়া হয় নিরাপত্তা বাহিনী সদস্যদের লক্ষ্য করে। তারই প্রেক্ষিতে অভিযান আরও জোরদার করা হয়। সন্দেহভাজনদের দেখার সাথে সাথে গুলি করতে থাকেন যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানস্থল থেকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে ২০০ কেজির বেশি মাদক। কর্তৃপক্ষ বলছে, মাদক ব্যবসা, নারী অপহরণ, হত্যা এবং গুমের মতো অপরাধের সাথে জড়িত এসব গ্যাং সদস্যরা। আমরা ২০১০ সালেও এ ধরনের অভিযান চালিয়েছিলাম, তবে এটি তার চেয়ে অনেক ব্যাপক। আমরা বিপুল পরিমাণ অস্ত্র এবং মাদক উদ্ধার করতে পেরেছি। নভেম্বরে ব্রাজিলে অনুষ্ঠিত হবে জলবায়ু সম্মেলন। তার আগে দেশটির নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে এবং অপরাধ নিয়ন্ত্রণ করতে এই অভিযান। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আবারও আলোচনায় ভারতের কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। কানাডায় ভারতীয় বংশোদ্ভূত এক শিল্পপতিকে হত্যার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি। এর আগেও কানাডার আলোচিত খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডেও জড়িয়েছিল এই গ্যাংয়ের নাম। জেলে বসেই দেশে বিদেশে অপরাধ জগৎ নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে গ্যাংটির প্রধান লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে। নিজেদের স্বার্থে ভারতের সরকার এই গ্যাংকে মদত দেয় রয়েছে এমন অভিযোগও। দুদিন আগে নিজ বাসভবনের সামনে গুলি করে হত্যা করা হয় ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান শিল্পপতি দর্শন সিং সাহসীকে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ভারতের কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের সদস্য গোল্ডি ধিলোন। সম্প্রতি ভারতের টেলিভিশন ব্যক্তিত্ব কপিল শর্মার ক্যাফেতেও একাধিকবার গুলি চালায় এই সন্ত্রাসী গোষ্ঠী। এর আগে আলোচিত শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডেও বিষ্ণোই গ্যাংয়ের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। গত ১.৫ দশকে একের পর এক অপরাধে জড়িয়ে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে বিষ্ণোই গ্যাং। পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালা এবং ডানপন্থী নেতা সুখদেব সিংকে হত্যার দায় স্বীকার করে তারা। হামলা চালায় সালমান খানের বাড়িতেও। গত বছর মহারাষ্ট্রের ৩ বারের বিধায়ক ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যার দায় স্বীকার করেও আলোচনার জন্ম দেয়। এবার বিদেশের মাটিতে একের পর এক অপরাধে নাম জড়িয়ে নতুন করে আলোচনায় বিষ্ণোই গ্যাং ও এর প্রধান লরেন্স বিষ্ণোই। জেলে বসেই অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করেন লরেন্স। প্রথমে রাজস্থানে কারাবন্দী জীবন কাটালেও পরে দিল্লির তিহার জেলে সরিয়ে নেওয়া হয় কুখ্যাত এই অপরাধীকে। বর্তমানে গুজরাটে কারাবন্দী রয়েছেন। জেলের কঠোর নিরাপত্তায় থেকে অপরাধ কার্যক্রম চালিয়ে যাওয়ার কৌশল হিসেবে মুক্তির জন্য জামিনের আবেদনও করেন না তিনি। কাদের সহায়তায় কারাগারের ভেতর থেকে কিভাবে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে ভয়ঙ্কর এই অপরাধী, তা নিয়ে অবশ্য রয়েছে নানা জল্পনা। ধারণা করা হয় বর্তমানে দেশ বিদেশে রয়েছে বিষ্ণোই গ্যাংয়ের অস্ত্র চালাতে পারদর্শী প্রায় ৭০০ সদস্য। ভারত সরকারের বিরুদ্ধে তাদের মদত দেওয়ার জোরালো গুঞ্জন রয়েছে। অনেকের অভিযোগ, বিভিন্ন দেশে সরকার বিরোধীদের দমনে তাদের ব্যবহার করা হয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করতে তার প্রধান বিমান চালককে বিপুল অর্থের প্রলোভন দেখিয়েছিল মার্কিন গোয়েন্দারা। সম্প্রতি পরিচয় গোপন রাখার শর্তে বার্তা সংস্থা এপিকে সেই ষড়যন্ত্রের বর্ণনা দিয়েছেন সাবেক ও বর্তমান ৩ মার্কিন কর্মকর্তা। তারা জানান, পাইলটকে হাত করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করার লক্ষ্য ছিল তাদের। সেখান থেকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার পরিকল্পনাও ছিল ওয়াশিংটনের। ডাসো ফালকন 900 EX বিভিন্ন স্থানে যাতায়াতে এই বিমানটিকে ব্যবহার করেন নিকোলাস মাদুরো। আর এই বিমানের পাইলটকে হাত করেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তারের ষড়যন্ত্র এঁটেছিল যুক্তরাষ্ট্র। এপির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। পরিচয় গোপন করে সাবেক এবং বর্তমান ৩ মার্কিন কর্মকর্তা সাক্ষাৎকার দেন বার্তা সংস্থাটির কাছে। সেখানেই তারা বিস্তারিত জানান কিভাবে মাদুরোকে গ্রেপ্তারের পরিকল্পনা করা হয়। গেল বছরের এপ্রিলে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ডমিনিকান রিপাবলিকে যন্ত্রাংশ মেরামত করতে আসে মাদুরোর ব্যবহৃত 2টি বিমান। এই তথ্য পৌঁছায় দেশটিতে নিয়োজিত মার্কিন গোয়েন্দা সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের এজেন্ট এডউইন লোপেজের কাছে। গোপনে বিমানের প্রধান পাইলটের সাথে যোগাযোগ করে তাকে হাত করার চেষ্টা করেন লোপেজ।
লোপেজ পাইলটকে বলেছিলেন ক্যারিবিয়ানের নির্জন কোনো অঞ্চলে মাদুরোকে নিয়ে আসুন, সেখান থেকে আমাদের লোকজন তাকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাবে, এরপর তার বিচার হবে। এ কাজ করলে আপনার জীবন বদলে যাবে, এর জন্য $50 মিলিয়ন ব্যয় করতে রাজি আছে সরকার। শেষ পর্যন্ত সে পরিকল্পনায় সায় দেয়নি মাদুরোর বিমান চালক। তবে পরবর্তী আরো 16 মাস পাইলটকে নানাভাবে রাজি করানোর চেষ্টা করেছিলেন লোপেজ। প্রশ্ন উঠছে, কি কারণে মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে কিংবা গ্রেফতার করতে এত আগ্রহী যুক্তরাষ্ট্র? বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের গলার কাটা হয়ে আছে ভেনেজুয়েলা। আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে লাতিন আমেরিকায় মার্কিন বিভিন্ন নীতির সরাসরি বিরোধিতা করে আসছে মাদুরোর মতো নেতারা। আর এ কারণেই দেশটিতে কোনো শক্তিশালী শাসক দেখতে চায় না ওয়াশিংটন। 25 বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে আসছে ভেনেজুয়েলা। প্রথমে সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজের সময়ে, আর এখন নিকোলাস মাদুরোর আমলে। এ কারণেই ওয়াশিংটন ভেনেজুয়েলায় সরকারের পরিবর্তনের দিকে এত মনোযোগী। মাদুরোকে উৎখাতের এই প্রয়াস বাইডেন আমলে শুরু হলেও তা বহাল রেখেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মাদক পাচারের সাথে মাদুরোর নাম যুক্ত করে প্রায়ই হুমকি ধামকি দিচ্ছেন তিনি। গোপনে নয়, ভেনেজুয়েলায় গোয়েন্দা অভিযান চালাতে সিআইএ-কে অনুমোদন দিয়েছেন কোনো রাগঢাক ছাড়াই। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা পারসাদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভেনেজুয়েলা। ক্যারিবীয় অঞ্চলে উত্তেজনার মাঝে দেশটি যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নেয় এমন পদক্ষেপ নিয়েছে নিকোলাস মাদুরো প্রশাসন। মঙ্গলবার ভেনেজুয়েলার পার্লামেন্টে ভোটাভুটির পর আসা সিদ্ধান্ত। ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ঘোষণার সময় তাচ্ছিল্য করে বলেন, ত্রিনিদাদের প্রধানমন্ত্রীর নামটিও মনে নেই তার। পার্সোনা নন গ্রেটা ঘোষণার কারণে প্রতিবেশী দেশ ভেনেজুয়েলায় প্রবেশ করতে পারবেন না ত্রিনিদাদ ও টোবাগোর সরকার প্রধান। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েনকে সমর্থন করায় কমলার প্রতি ক্ষুব্ধ হয় মাদুরো প্রশাসন। এর আগে দেশটির সাথে যৌথ জ্বালানি অনুসন্ধান সহ বেশ কিছু চুক্তি বাতিল করে ভেনেজুয়েলা। সবার সম্মতি নিয়ে এই নারীকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হচ্ছে। তার নামটাও আসলে আমার মনে নেই। আবারও মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবীয় অঞ্চলে 2টি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিহত হয়েছে কমপক্ষে 14 জন। মঙ্গলবার হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। দাবি করেন, মাদক বহনের কারণে প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে 2টি নৌযান লক্ষ্য করে অভিযান চালিয়েছে মার্কিন সেনারা। হামলায় মাদক পাচারকারীরা নিহত হয় বলেও পোস্টে দাবি করেন তিনি। প্রাণে বেঁচে যান একজন। জীবিত ওই ব্যক্তিকে তুলে দেয়া হয়েছে মেক্সিকো সরকারের হাতে। সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে নৌযানকে টার্গেট করে আরও 10 দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিটি ঘটনায় নৌযানগুলো মাদক পাচারের সাথে জড়িত দাবি করা হলেও এ বিষয়ে এখনো কোনো প্রমাণ দেখাতে পারেনি মার্কিন প্রশাসন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে, এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়। প্রতিবেশী দেশ দুটির মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি নিশ্চিতে গত কয়েকদিন ধরে তুরস্কের ইস্তাম্বুলে দফায় দফায় বৈঠক চলছিল। পাকিস্তান জানায়, কার্যকর সমাধান ছাড়াই ইস্তাম্বুলের আলোচনা শেষ হয়েছে। শান্তি প্রচেষ্টা সফল না হওয়ায় আবারও দুই দেশের মধ্যে সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি সীমান্তে তালেবান যোদ্ধা ও পাকিস্তানি সেনাদের মধ্যে লড়াইয়ে উভয় দেশের কয়েকশো মানুষ প্রাণ হারায়। এমন পরিস্থিতিতে সে সময় কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সাময়িকভাবে সংঘাত বন্ধে রাজি হয় ইসলামাবাদ ও কাবুল। $3 কোটি রুপি খরচ করেও কৃত্রিম বৃষ্টিপাতে ব্যর্থ হলো ভারত। দূষণ কমাতে দিল্লির আকাশে ছড়ানো হয় মেঘের বীজ। 2 দফায় বিমান দিয়ে ক্লাউড সিডিং করেও মেলেনি সফলতা। লোকসান প্রায় $2 কোটি রুপি। এর জন্য বাতাসের কম আর্দ্রতাকে দুষছে কর্তৃপক্ষ। বুধবারও 2 দফায় ক্লাউড সিডিং করার কথা রয়েছে নয়াদিল্লির। অপেক্ষা ছিল বৃষ্টির, প্রত্যাশা ছিল কমবে দূষণ, হলো ঠিক উল্টো। 2 দফায় দিল্লির আকাশে মেঘের বীজ ছড়ানো হলেও দেখা মেলেনি বৃষ্টির। ভারতের রাজধানীর বায়ু এতটাই দূষিত ছিল যে তা সরাতে কৃত্রিম বৃষ্টির প্রয়োজন ছিল। তাই মঙ্গলবার 2 দফায় ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টি ঝরানোর চেষ্টা চালায় ভারত সরকার, যাতে 2 ফ্লাইট পরিচালনা করতে খরচ হয় প্রায় $2 কোটি রুপি। ছোড়া হয় মোট 14টি ফ্লেয়ার। কিন্তু দিল্লির কোথাও বৃষ্টি হয়নি, স্বস্তিও পায়নি নগরবাসী।
A lot of cloud moisture, it was only around 15%. খুব বেশি মেঘের আর্দ্রতা পাইনি, মাত্র 15% ছিল। তাই বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম ছিল। সেই দৃষ্টিকোণ থেকে আমরা সফলতা পাইনি, তবে আমরা অনেক কার্যকর তথ্য পেয়েছি। আরো দুটি অভিযান চালানোর আশা করছি আর্দ্রতার পরিমাণও ভালো থাকবে। Got a lot of very useful information. মে মাসে ক্লাউড সিডিং প্রকল্পের অনুমোদন দেয় বিজেপি সরকার। বরাদ্দ দেওয়া হয় 3,21,00,000 রুপি। কানপুর আইআইটির সঙ্গে যৌথভাবে প্রকল্পটি নেওয়া হয়। ব্যর্থতার মুখ দেখায়, তাই ক্ষমতাসীন বিজেপিকে কটাক্ষ করছে বিরোধী দল আম আদমি পার্টি। মূলত কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর একটি প্রক্রিয়া ক্লাউড সিডিং, যেখানে উড়োজাহাজ থেকে মেঘের উপর সিলভার আয়োডাইডের মতো রাসায়নিক পদার্থ স্প্রে করা হয়, যা বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত করে পানির ফোঁটায় পরিণত করে। এক পর্যায়ে তা বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ে। তবে বাতাসের আর্দ্রতা কম থাকলে এ প্রক্রিয়ায় বৃষ্টি নামানো কঠিন হয়ে পড়ে। অনিক রহমান, যমুনা নিউজ। ক্যারিবীয় দেশ জ্যামাইকার পর কিউবায় তাণ্ডব চালাচ্ছে হারিকেন মেলিসা। ঝড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বেশ কিছু শহর এলাকায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। বাতাসের গতি ঘন্টায় 120 মাইল। ক্ষতি এড়াতে প্রায় 8 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে দেশটির সরকার। এই অঞ্চলের পর উত্তর পূর্বের বাহমাস ও বারমুডার দিকে এগিয়ে যাবে মেলিসা। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় জ্যামাইকার নিউ হোপ শহরে আছড়ে পড়ে মেলিসা। সে সময় বাতাসের গতি ছিল ঘন্টায় 185 মাইল বা 300 কিলোমিটার। পূর্ব প্রস্তুতি নেয় বড় ধরনের প্রাণহানি না হলেও জ্যামাইকা, হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে 7 জন নিহত হয়েছে। ভারতের অন্ধ্রপ্রদেশে ঝড় বৃষ্টির পর শক্তিমত্তা হারাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। এগিয়ে চলছে উত্তর ও উত্তর পশ্চিমের দিকে। আবহাওয়া বিভাগের সতর্ক বার্তা অনুযায়ী অন্ধ্র উপকূল পেরিয়ে ধীরে ধীরে দুর্বল হলেও তার প্রভাব আগামী কয়েকদিন থাকবে পশ্চিমবঙ্গের আকাশে। কলকাতা সহ দক্ষিণাঞ্চলীয় 5 জেলায় দেওয়া হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এ সময় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। 3 থেকে 4 ঘন্টা ধরে চলে তাণ্ডব। এ সময় বাতাসের গতি ছিল ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার। ঝড়ের দাপটে উপড়ে পড়েছে গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। দুর্যোগে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। মস্কোতে সিরিয়া ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলোচনা হয়েছে সিরিয়ায় অবস্থিত রুশ সামরিক ঘাঁটি সুরক্ষিত রাখার বিষয়ে। মঙ্গলবার দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয় দুই দেশের শীর্ষ কর্মকর্তার মধ্যে। এই তথ্যটি নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে অক্টোবরের মাঝামাঝি সময়ে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা মস্কো সফর করেন। সাক্ষাৎ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। সে সময় দুই দেশের মধ্যে পূর্বে স্বাক্ষরিত হওয়া সব চুক্তির প্রতি সম্মান দেখানোর প্রতিশ্রুতি দেন তিনি। কেনিয়ায় বিমান দুর্ঘটনায় 11 জন নিহত হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটন নগরী দিয়ানি থেকে মাসাই মারা অভয়ারণ্যের উদ্দেশ্যে যাচ্ছিল পর্যটকবাহী একটি ছোট বিমান। মাঝপথে দেশটির দক্ষিণ পূর্বের কেওয়ালে এলাকায় সেটি বিধ্বস্ত হয়। প্রাণ হারান পাইলট সহ আরোহীরা। এদের মধ্যে 8 জন হাঙ্গেরি ও 2 জন জার্মানির নাগরিক। খবর পেয়ে উদ্ধার অভিযানে যায় জরুরি বিভাগের সদস্যরা। জঙ্গলে ঘেরা অঞ্চলটি থেকে বের করে আনা হয় নিহতদের মরদেহ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির সরকার। লিবিয়া উপকূলে আবারও নৌকাডুবির শিকার অভিবাসন প্রত্যাশীরা। প্রাণ গেছে অন্তত 18 জনের। ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে 92 জনকে। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্ট। জানায় স্থানীয় সময় সোমবার গভীর রাতে রাজধানী ত্রিপোলি থেকে 76 কিলোমিটার দূরে উপকূলীয় শহর সাব্রাথায় হয় এই মর্মান্তিক দুর্ঘটনা। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে রেড ক্রিসেন্ট। উদ্ধারকৃতদের দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। মঙ্গলবার ভোর পর্যন্ত চলে তৎপরতা। উদ্ধার অভিযানের বেশ কিছু ছবি পোস্ট করে সংস্থাটি। এ নিয়ে 2 সপ্তাহের ব্যবধানে 61 অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার হয়েছে লিবিয়া উপকূল থেকে। গত কয়েক বছরে অবৈধ পথে ইউরোপে পাড়ি দিতে অন্যতম ট্রানজিট রুটে পরিণত হয়েছে লিবিয়া। যাত্রাপথে প্রায়ই নৌকাডুবির মতো দুর্ঘটনা হয় এখানে। দেশের সর্বোচ্চ সম্মাননা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বরণ করল দক্ষিণ কোরিয়া।
দেশটির প্রাচীন সমাধি থেকে পাওয়া স্বর্ণ মুকুটের রেপ্লিকা উপহার দেওয়া হয় তাকে। এশিয়া সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া সফর করেন ট্রাম্প। এই সফরে দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সাথে উচ্চ পর্যায়ের বাণিজ্য আলোচনা করার কথা রয়েছে তার। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, কোরীয় উপদ্বীপে শান্তির দূত হয়ে ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্টকে এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দিয়েছে দেশটি। বলা হয়, মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে ট্রাম্পই প্রথম যিনি এই সম্মাননা পেয়েছেন। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের অতিরিক্ত শুল্ক হারে কিছুটা ছাড় পেতেই মার্কিন প্রেসিডেন্টের এমন প্রশংসা করছে দেশটির সরকার। দক্ষিণ কোরিয়ার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও সাক্ষাৎ করবেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরকে কেন্দ্র করে ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল হলো দেশটি। বুধবার গিয়োনজুর রাজপথে নেমে আসে বহু মানুষ। মার্কিন প্রেসিডেন্টের কর্তৃত্ববাদী আচরণের প্রতিবাদে স্লোগান দেন তারা। ট্রাম্প বিরোধী নানা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন আন্দোলনকারীরা। মার্কিন প্রেসিডেন্টের মুখোশ পরেও অনেকে জানান প্রতিবাদ। কেবল দক্ষিণ কোরিয়া নয়, ট্রাম্পের সফরকে স্বাগত জানানো অন্যান্য দেশের নেতাদেরও সমালোচনা করেন বিক্ষোভকারীরা। আন্তর্জাতিক সহযোগিতার কথা বলেও যুক্তরাষ্ট্রের সাথে এমন বন্ধুত্বসুলভ আচরণকে সরকারের দ্বিচারিতা বলে আখ্যা দেন অনেকে। দর্শক, এই ছিল যমুনা আইরিসকে এ পর্যন্ত। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।